হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দিয়ে পথেকুরি ডায়েরিজের সিজন 2 এর 4 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডটা শুরুই হচ্ছে একটা বেশ রহস্যময় সিন দিয়ে। একটা অন্ধকার ঘর, আর তার ভেতরে বসে আছে একজন পুরুষ আর একটা তরুণী। এরা কারা, কি করছে এখানে, কিছুই জানা নেই, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে গল্পের কোনো একটা বড়সড় টুইস্টের সাথে এদের কানেকশন আছে। এরপর সিন শিফট হয় আর আমরা চলে আসি জেড প্যাভিলিয়নে। সেখানে লেডি গিউকুও মাও মাওকে ডেকে পাঠিয়েছে একটা স্পেশাল গিফট দেখানোর জন্য। উপহারটা পাঠিয়েছে এক বিদেশি দূত, আর সেটা হলো একটা ঝকঝকে কাঁচের আয়না। মাও মাও তো আয়নাটা দেখে মুগ্ধ, বিশেষ করে এর পরিষ্কার প্রতিবিম্বের প্রশংসা না করে সে পারলই না। তবে মনে মনে ভাবছে, বাবা, এটা যদি ভুল করে ভেঙে ফেলি তাহলে তো আমার গর্দানটাই আর থাকবে না। মজার ব্যাপার হলো ঠিক এই সময়েই তারা গুইওয়ানকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ এর আগের আয়নাটা তো সেই ভেঙেছিল। আসলে এই বিদেশি দূতের এখানে আসার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে। 4 জন উচ্চপদস্থ উপপত্নীর জন্য যে ক্যারাভান ভোজের আয়োজন করা হয়েছিল সেটা ছিল এই দূতের সম্মানার্থে। মাও মাওয়ের সিক্স সেন্স কিন্তু বলে দিচ্ছিল এই লোকটার মাথায় নিশ্চয়ই কোনো বড় প্ল্যান ঘুরছে। আই মিন, এমনি এমনি তো আর কেউ 4 জন উপপত্নীকে প্রভাবিত করার জন্য এত দামি গিফট দেয় না, তাই না? এরপরের সিনে আমরা দেখি মাও মাওয়ের চেম্বারে হাজির হয়েছে গাওশুন, আর সে একটা বেশ অদ্ভুত সমস্যা নিয়ে এসেছে। সে তার এক বন্ধুর গল্প শোনাতে শুরু করে। গল্পটা 2 বোনের, যাদের বয়স, চেহারা লিটারালি হুবহু এক। তাই যখন তারা বড় হলো তাদের বাবা মা তাদের বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল, আর তাদের দেখাশোনার জন্য একজন পরিচারিকাকে রাখল। কিন্তু ওই পরিচারিকা বেচারি মেয়ে দুটির জন্য খুব দুঃখ পেত, তাই সে লুকিয়ে চড়িয়ে তাদের বাইরে ঘোরাতে নিয়ে যেত। কিন্তু এই কথা যখন মেয়েদের বাবার কামে গেল, তিনি সাথে সাথে পরিচারিকাকে তাড়িয়ে দিলেন আর ঘরের দরজায় বসিয়ে দিলেন 2 জন পাহারাদার। রাত হলেই তারা দরজা বন্ধ করে দিত, যাতে বোনেরা কোথাও যেতে না পারে। কিন্তু একদিন বাবা জানতে পারলেন যে তার এক মেয়ে প্রেগন্যান্ট। এই কথা শুনে মাও মাওয়ের প্রথম অনুমান ছিল যখন প্রথম পরিচারিকা তাদের বাইরে নিয়ে যেত হয়তো তখনই কিছু একটা হয়েছিল। কিন্তু গাওশুন জানায় ওই পরিচারিকাকে তো শুরুতেই কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল, আর নতুন পরিচারিকার সাথে তাদের তেমন কোনো যোগাযোগই ছিল না। তখন হোংনিয়াং সাথে সাথে বলে উঠল, আমার তো মনে হচ্ছে ওই পাহারাদারটাই হয়তো মেয়েটার সাথে মানে বুঝতেই তো পারছো। কিন্তু গাওশুন জানায় সেটাও সম্ভব না, কারণ পাহারাদারদের তো ঘরের কাছে যাওয়ার অনুমতিই ছিল না। এটা শুনে মাও মাও জানায়, আরে এটা তো বেশ কঠিন গল্প, আমি এভাবে কি সাহায্য করব? কিন্তু সে ঠিকই ধরে ফেলে যে গাওশুন আসলে জানতে চায় কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই কি কোনো মেয়ে প্রেগনেন্ট হতে পারে। এই কথা শুনে মাও মাও একটা গণিকার গল্প শোনায়। সে বলে অনেকদিন আগে এক গণিকা তাকে বলেছিল যে তার পেটে তার প্রেমিকের সন্তান রয়েছে। হোংনিয়াং বলে, আমার মনে হয় এটা তো সত্যি হতে পারে না। মাও মাও উত্তর দেয়, তুমি ঠিকই বলেছ, কিন্তু তার মাসিক চক্র বন্ধ হয়ে গিয়েছিল এবং তার বুক ও পেটও ফুলে গিয়েছিল। আসলে মাও মাও এখানে বোঝানোর চেষ্টা করছিল যে কখনো কখনো আমাদের বিশ্বাসে এতটাই জোর থাকে যে অবাস্তব জিনিসও সত্যি বলে মনে হতে শুরু করে। অ্যান্ড অফকোর্স একেই বলে ফ্যান্টম প্রেগন্যান্সি বা মানসিক গর্ভাবস্থা। মাও মাও তো এই কেস থেকে প্রায় হাত গুটিয়ে নিচ্ছিল। ঠিক তখনই গাওশুন তার হাতে তুলে দেয় জিনশির পাঠানো একটা গিফট, একটা অক্স বেজর। অ্যান্ড ভাই, ওই জিনিসটা দেখে মাও মাওয়ের চোখ দুটো লিটারালি চকচক করে উঠল। এটা একটা মারাত্মক দুর্লভ ঔষধি। হোংনিয়াং যখন এই ঔষধি সম্পর্কে জানতে চায়, মাও মাও তখন কথাটা এড়িয়ে যায়। আসল ব্যাপারটা হলো এটা ছিল জিনশিরই একটা চাল, যাতে মাও মাও এই কেসটা সলভ করতে রাজি হয়ে যায়। অ্যান্ড ইট ওয়ার্কড। অ্যান্ড ফাইনালি গিফট পেয়ে খুশি হয়ে মাও মাও এবার রহস্যের সমাধান করতে নামে। সে কয়েকটা বাদামের উদাহরণ দিয়ে গাওশুনকে বোঝাতে শুরু করে। সে বলে, এখানে একটা জিনিস খেয়াল করো, যে 2 জন বাইরে পাহারা দিচ্ছিল তাদের মধ্যে একজনকে আয়নার সাহায্যে অন্য বোনের একটি ইলিউশন বা ভ্রম দেখানো হচ্ছিল, আর সেই সুযোগে দ্বিতীয় পাহারাদার ঘরের ভেতরে থাকা আসল বোনের সাথে ছিল, যার ফলে সে প্রেগনেন্ট হয়েছে। গাওশুন আর হোংনিয়াং তো অবাক, কিন্তু তারা তো দুজনেই আলাদা আলাদাভাবে এমব্রয়ডারির কাজ করছিল, তাহলে এমনটা কিভাবে সম্ভব? এই শুনে মাও মাও জাস্ট একটা হাসি মুখ আঁকলো, আর সেটা উল্টে ধরতেই মুখটা হয়ে গেল রাগী। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এটাও তাদের একটা ট্রিক ছিল। একজন বোন জানালার পাশে বসে এমব্রয়ডারি করার ভান করত, আর সেই সুযোগে অন্য বোন বাড়ির পশ্চিম দিক দিয়ে বাইরে বেরিয়ে যেত। এই কথা বলতে বলতে মাও মাওয়ের মাথায় দূতের দেওয়া সেই কাচের আয়না আর তার বাবার বলা একটা কথা মনে পড়ে যায়। তার বাবা বলেছিল এমব্রয়ডারির কাজ করা এখানকার উচ্চনিত্য পরিবারের মেয়েদের একটি বিশেষ অধিকার ছিল। মাও মাও গাওশুনের দিকে তাকিয়ে ভাবছে, এরা নির্ঘাত আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। ব্যাপারটা এমন যেন কোনো স্পাইকে গেস্ট হিসেবে আপ্যায়ন করা হচ্ছে। অন্যদিকে জিনশির মাথায়
দেয় হাত। একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে এক সুন্দরী মহিলাকে খুঁজে আনার কাজ দিয়েছে, যে নাকি কান্না করলে তার চোখ থেকে মুক্ত ঝরে পড়ে। এই অদ্ভুত অনুরোধ নিয়ে জিনসি তো খুবই চিন্তিত। সে ভাবছে ওই দূত আসলে কি চাইছে, এই আয়না, এই গিফট, এর পেছনের আসল মতলবটা কি। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি জিনসি মাওমাওকে জিজ্ঞেস করছে, তুমি কি মুক্তোর অস্ত্র ঝরানো মহিলার গল্প শুনেছো? মাওমাও মজা করে উত্তর দেয়, এত সুন্দর একজন তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। আসলে সে এখানে জিনসির কথাই বলছিল। তার এই কথা শুনে গিয়োকোয়ে আর হাসি চেপে রাখতে পারে না। মাওমাও তখন জিজ্ঞেস করে, মুক্তোর অস্ত্র মানেটা কি? জিনসি বলে, আমিও ঠিক জানি না, তবে সে নাকি চাঁদের আত্মার মতো সুন্দর ছিল, আর যখন সে নাচত তখন তার চারপাশে আলো জ্বলজ্বল করত, যার ফলে তার চোখের জল মুক্তোয় পরিণত হয়ে ঝরে পড়ত। সেও প্লেজার ডিস্ট্রিক্টের এক গণিকা ছিল। জিনসি জানায় পশ্চিম থেকে আসা দূতের এটাই ইচ্ছে। সে ছোটবেলায় তার দাদুর কাছে এই মুন স্পিরিট বা চন্দ্রদেবীর গল্প শুনত, তাই সে তার সাথে দেখা করতে চায়। জিনসি চিন্তিত, কারণ এটা একটা পুরনো গল্প, আর সেই মহিলা আদৌ বেঁচে আছে কিনা তা কে জানে। তখন মাওমাও বলে, সে বেঁচে আছে, আর আপনি তার সাথে দেখাও করেছেন। জিনসি তো শুনেই অবাক। মাওমাও বলে, আমি প্লেজার ডিস্ট্রিক্টের সেই বৃদ্ধা পরিচালিকার কথা বলছি। আপনি টাকা অফার করুন, বুড়ি ঠিক এখানে চলে আসবে। দূতের গল্প অনুযায়ী এই ঘটনা প্রায় 50 বছরের পুরনো। সেই হিসেবে ওই বৃদ্ধাই এই চরিত্রে একদম ফিট। দূত ব্যাপারটা বিশ্বাস করে নেবে। জিনসি বলে, আমি এমনটা করার জন্য কিছু মেয়েকে ডেকেছিলাম, কিন্তু তারা কেউই মুন স্পিরিটের মতো সুন্দরী ছিল না, তাই আমি তাদের ফেরত পাঠিয়ে দিয়েছি। মাওমাও তখন কিছু একটা জিজ্ঞেস করতে যায়, কিন্তু হংনিয়াং তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই জিনসি একটা বোমা ফাটায়। সে বলে, ওভাবে হবে না, কারণ ওই দূত আসলে একজন মহিলা, যাকে সবাই এতদিন ছেলে ভাবছিল, সে আসলে একজন মহিলা। মাওমাও মনে মনে ভাবে, জিনসির সাথে এই কথাবার্তা হয়তো এখানেই শেষ হতো, কারণ জিনসির সৌন্দর্য যে কোনো মহিলাকে মুগ্ধ করতে পারে, কিন্তু যেহেতু সে একজন ইউনাক, তাই একজন মহিলা দূত তার সাথে এক রাত কাটানোর মতো বোকা কাজ করবে না। মাওমাও জিজ্ঞেস করে, ওই দূত কতটা গুরুত্বপূর্ণ? জিনসি জানায়, সে পশ্চিম এবং উত্তরের বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ করে। এই কারণেই দুপক্ষের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত বড় ভোজের আয়োজন করা হয়েছে। জিনসির অনুমতি পেয়েই মাওমাও প্লেজার ডিস্ট্রিক্টের সেই বৃদ্ধা পরিচালিকাকে ডেকে পাঠায়। তার কাছ থেকে মাওমাও জানতে পারে যে 50 বছর আগে সে সত্যি সত্যি ফেন্সিয়ান থেকে আসা এক দূতকে আপ্যায়ন করেছিল। বৃদ্ধা তার পুরনো দিনের গল্প বলতে শুরু করে। সেই জানায়, তৎকালীন শাসকের আমলে একটি নতুন রাজধানী তৈরি করা হয়েছিল, কিন্তু তখন অতিথিদের রাখার মতো কোনো বড় প্রাসাদ ছিল না, তাই একটি পুরনো প্রাসাদকে সারিয়ে ব্যবহার করা হয়েছিল। সেই সময় বৃদ্ধা ছিল একজন ফেমাস গণিকা, এবং সেই বড় অনুষ্ঠানে সেই ছিল প্রধান নর্তকী। এই কথা শুনে মাওমাওয়ের মনে হয় ওই প্রাসাদের অবস্থান হয়তো সেই উত্তর দিকের জায়গার কাছে, যেখানে সে একটা কঙ্কাল খুঁজে পেয়েছিল। যাই হোক, বৃদ্ধা বলতে থাকে, অনুষ্ঠানটা একদম ঠিকঠাক চলছিল, কিন্তু কিছু লোক মজা করে তার পোশাক নোংরা করে দেয়, কিন্তু সে হার মানেনি এবং কাপড়ের টুকরো দিয়ে সেই নোংরা জায়গাটা দারুণভাবে ঢেকে ফেলে। এরপর বৃদ্ধা মাওমাওকে একটি পুরনো পেইন্টিং দেখিয়ে বলে, এটা একজন বিদেশি দূত এঁকেছিল এবং তিনি আমার নাম দিয়েছিলেন মুন গডেস বা চন্দ্রদেবী। মাওমাও বুঝতে পারে এই পেইন্টিংয়ে বৃদ্ধাকে আরো সুন্দর করে আঁকা হয়েছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাওমাও জিনসিকে সবটা জানায়। জিনসি তখন গাওশুনকে এই পেইন্টিং এর মতো দেখতে একজন মেয়েকে খুঁজে বের করতে বলে, কিন্তু গাওশুন জানায় বিদেশি দূত নিজেও বেশ লম্বা, প্রায় 175 সেন্টিমিটার। যদি কোনো মেয়ে তার থেকে ছোট হয় তবে তাকে দূতের সামনে বাচ্চা মনে হবে। গাওশুন আরো জানায়, এই মহিলা দূত হলো সেই প্রথম দৃশ্যে দেখানো পুরুষটির চাচাতো বোন। মাওমাও সবটা শুনে ভাবে, এমন একজন লম্বা মেয়ে দরকার যে তার পেছনে থাকা অন্য নর্তকীদের আড়াল করতে পারবে। ভাবতে ভাবতেই তার একজনের কথা মনে পড়ে যায়। অ্যান্ড গ্যাস হোয়াট, সে সোজা জিনসির দিকে তাকিয়ে বলে, আমার নজরে একজন আছে যে এই কাজের জন্য একদম পারফেক্ট। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। সে আসলে জিনসিকেই এই কাজটা করার জন্য বলছিল। এন্ড ভাই, জিনসি এই কথা শুনে লিটারালি হাঁ হয়ে যায়। এখানে হচ্ছেটা কি? এপিসোডের একদম শেষে আমরা ইনার প্যালেসে সম্রাটের সামনে দুজন মেয়েকে দেখি, আর তারপর দৃশ্যটি শিশুর ওপর ফোকাস করে। সে তখন কিছু পোকামাকড় ধরছিল। হঠাৎই একটা উজ্জ্বল পোকা তার পাশ দিয়ে উড়ে যায়, যা দেখে সে তো দারুণ খুশি। পোকাগুলো জোনাকির চেয়েও অনেক বড় আর উজ্জ্বল। মনে হচ্ছে বৃদ্ধার বলা সেই গল্পের সাথে এর কোনো কানেকশন থাকতে পারে, যেখানে অনুষ্ঠানের জন্য পোকা পরিষ্কার করা হয়েছিল। বোঝাই যাচ্ছে এই কেসটা এখনো শেষ হয়নি, বরং গল্পটা আরো অনেক দূর গড়াবে। অ্যান্ড অফকোর্স এই সাসপেন্স ভরা দৃশ্যের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।